হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এক গুলিতে 3 পাখি মারবো। কিভাবে? আজকে এমন একটা টপিক আমরা আলোচনা করতে যাচ্ছি যে টপিকটা শুধুমাত্র এসএসসির জন্য ইম্পর্টেন্ট এমনটা নয়। এই টপিকটা এসএসসি এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। শুধু অ্যাডমিশন নয়, যারা চাকরি প্রত্যাশী আছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা খুবই কম সংখ্যক রুল করে, মাত্র 10 থেকে 11টা রুলস করে পুরা রাইট ফর্ম ভার্বটাকে শেষ করে দিব। চলেন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আমরা প্রথমে রাইট ফর্ম ভার্ব আমরা জানি কি, ভার্বের সঠিক ব্যবহার, তাই না? ভার্বটা কোন ফর্মে হবে সেই ব্যবহারটাকে রাইট ফর্ম অফ ভার্ব বলা হয়। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বে প্রথমে টেন্স ফাইন্ড আউট করব, কারণ রাইট ফর্ম ভার্ব করতে গেলে সব থেকে প্রথম যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে টেন্স ফাইন্ড আউট করা। তো প্রথমে রুলটা আমরা দেখি। বলছে কোনো সেন্টেন্সের মধ্যে আমরা যখন দেখব অলওয়েজ আছে, কি আছে বলো তো? কোনো সেন্টেন্সের মধ্যে যখন দেখব অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, ওফেন, সেলডম, অকেশনালি, রেগুলারলি, ডেইলি, এভরি প্লাস টাইম আছে, অন প্লাস ডেট আছে, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাউন্ট করব। তাহলে উদাহরণে আসা যাক। বলা হয়েছে দ্য ম্যান সেলডম স্মোক। দেখো এই যে সেলডম আছে, সেলডম থাকার দরুন এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা ছোটবেলা থেকে একটা রুল পড়ে আসছি, সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সঙ্গে কি হয়? এস বা ইয়েস। তাহলে আমরা অবশ্যই আনসার লিখব কি? স্মোকস, কারণ দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার দেখো আমি যদি এভাবে বলি আই নট গো দেয়ার এভরি নাইট, কি আছে বলো তো? এভরি প্লাস কি আছে? নাইট। এই যে এভরি প্লাস টাইম থাকলে আমরা বলছি যে এভরি প্লাস টাইম থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে নট গো আছে, তার মানে নেগেটিভ করতে বলছে। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটকে নেগেটিভ করতে গেলে কি করতে হয়? ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়, তাই না? তাহলে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ডাজ নট বসে, আর যেহেতু এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নয়, এই কারণে আমরা কি করব? ডু নট গো করব। ঠিক আছে, রুল নাম্বার 1 ক্লিয়ার। এবার আসি রুল নাম্বার 2তে। বলছে আমরা যদি কখনো সেন্টেন্সে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে নাও, নাওএডেজ, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, গ্রাজুয়ালি, ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার, র্যাপিডলি, এই অ্যাডভার্বগুলো পাই, তাহলে সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা অবশ্যই সকলেই জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কথা না বাড়িয়ে উদাহরণে আসা যাক। নাও আই ওয়াটার ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন। দেখো এই সেন্টেন্সের মধ্যে নাও আছে থাকার দরুন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি আই এর সঙ্গে অ্যাম বসবে, তাহলে অ্যাম, ওয়াটার ভার্ব, আমরা জানি ওয়াটার নাউন, তাই না? কিন্তু ভার্বের জায়গায় বসলে ভার্ব হিসেবেও কাজ করতে পারে। তাহলে কি হলো? অ্যাম ওয়াটারিং। সবাই বুঝতে পারছি? এবার এখানে একটা নোট পড়া যাক। নোটটা কি? আমরা জানি কোনো সেন্টেন্সে নাও, নাওএডেজ, অ্যাট প্রেজেন্ট এই অ্যাডভার্বগুলো বা থাকলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, তাই কি না? কিন্তু ওই সেন্টেন্সে নাও, নাওযুক্ত সেন্টেন্সে যখন আমরা দেখব ভার্ব হিসেবে লাভ, ফিল, হেট, রিমেম্বার, রিমাইন্ড, ফরগেট, আন্ডারস্ট্যান্ড, বিকাম, টেস্ট, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, হোপ, এই ভার্বগুলোকে মূলত স্টেট ভার্ব বলা হয়। কি ভার্ব? স্টেট ভার্ব। স্টেট ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো করার জন্য শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না, সেগুলোকে ফিল করার বিষয়, সেগুলো স্টেট ভার্ব। তো এই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস টেন্সে হয় না। তাহলে কোন টেন্সে করব আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, যেমন আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বলি। নাও আই ফিল ইউ। দেখো এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হিসেবে আছে কি? নাও। নাও থাকার দরুন সেন্টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই যে ফিল ভার্বটা আছে, এই ভার্বটাকে কন্টিনিউয়াসে করা যাবে না। কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে আনসার কি হবে? শুধু ফিল হবে।
বুঝাইতে পারছি? তাহলে তোমাদের যদি কেউ এসে বলে নাও আই এম লাভিং ইউ, কি বলবা? বেটা আগে সেন্টেন্স ঠিক করে আয়, তো সেন্টেন্সই তো ভুল, তাই কি না? তার মানে নাও থাকলে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, কিন্তু লাভ ভার্বটা কখনো কন্টিনিউয়াসে হবে না। এরপর রুল নাম্বার 3 তে আসা যাক। বলছে কোন সেন্টেন্সে আমরা যদি দেখি জাস্ট, তারপরে কি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এভার, লেটলি, ইয়ার, এগুলো আছে, এগুলোকে কোন টেন্স বলবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার আমরা একসঙ্গে অ্যাডভার্বগুলো বলে থাকি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি। এই অ্যাডভার্বগুলো কোন টেন্সে থাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা বলো তো দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস কি হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের কোন ফর্ম? V3, কারণ আমরা জানি পারফেক্ট মানেই ভার্বের V3 ফর্ম। এবার আসা যাক উদাহরণে। বলছে আই জাস্ট সি দ্য আনসার, আই জাস্ট সি দ্য আনসার। এই যে এই সেন্টেন্সের মধ্যে জাস্ট আছে, এই কারণে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো আমরা। আমরা জানি হ্যাভ হ্যাজের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাজ বসে, বাকি সবার সঙ্গে কি হ্যাভ। তো আই আছে, আই এর সঙ্গে কি হবে? হ্যাভ, ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাভ সিন হবে আনসার। তাহলে আমরা যদি সেন্টেন্সটা বলতে যাই তাহলে কি দাঁড়াবে? আই হ্যাভ জাস্ট সিন দ্য আনসার। কারণ কি জাস্ট অ্যাডভার্ব, এটা অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে বসে, তাহলে কি হবে? আই হ্যাভ জাস্ট সিন দ্য আনসার। সবাই বুঝতে পারছি? এবার আসি নেক্সট রুলে। বলছে কোন সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখি ওয়ান্স আছে, অ্যাগো আছে, বিফোর, লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট প্লাস টাইম, প্রিভিয়াস প্লাস টাইম, এগুলো আছে, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স হবে বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি যদি উদাহরণ তোমাদের দেই, কি দাঁড়াবে দেখো। বলছে ওয়ান্স আই সি হিম, ইন্টারমিডিয়েটে এভাবে আসে। আর আমরা যখন এসএসসি লেভেলে রাইট ফর্ম অফ ভার্ব করি সেটা বক্সের মধ্যে থাকে, তাই না? তাহলে কি আছে এখানে? ওয়ান্স থাকার দরুন এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তাহলে সি এর পাস্ট ফর্ম কি? স। আরেকটা উদাহরণ দেখা যাক। বলছে আই নট সি হার বিফোর, আই নট সি হার বিফোর। এই যে সেন্টেন্সের মধ্যে বিফোর আছে, বিফোর থাকার দরুন এটা কোন টেন্সের মধ্যে পড়বে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে কি আছে? নট সি, তার মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলছে। তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিটকে নেগেটিভ করতে গেলে ডিড বসাইতে হয়, তাহলে ডিডের সঙ্গে কি নট, ডিড নট, ভার্বের তখন কিন্তু পাস্ট ফর্ম হবে না। আমরা বলতে পারবো না আই ডিড নট স, কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম হয়, ঠিক আছে, কিন্তু অ্যাফার নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়। সবাই বুঝতে পারছি? পরের রুলসে আসা যাক তাহলে। এই যে আমরা 5টা রুল পড়লাম, 4টা রুল, এটা সব 5টা, এগুলো হচ্ছে বেসিক রুল যেগুলো টেন্স চিনতে আমাদের সহযোগিতা করে। তাহলে কোন সেন্টেন্সে টুমোরো, নেক্সট প্লাস টাইম, ইন ফিউচার বা ফিউচারের কোনো সময় উল্লেখ থাকবে, তখন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? উদাহরণ আমরা যদি বলি, দ্য গার্ল মেট মে নেক্সট উইক, নেক্সট উইক, আমরা কথা বলি না যে মেয়েটা আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আমার সঙ্গে দেখা করবে, তাই কি না? একদম মন মে লাড্ডু ফোটা। এবার দেখি তাহলে দেখো নেক্সট প্লাস টাইম আছে, এ কারণে এটা কোন টেন্সের মধ্যে পড়বে বলো তো? ফিউচার ইনডিফিনিট। আমরা জানি ফিউচার ইনডিফিনিট গঠন কি? সাবজেক্ট প্লাস উইল, ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তো দেখো দ্য গার্ল যেহেতু আছে, আমরা কি বসাবো? উইল, আর ভার্বের বেস ফর্ম কি হবে তাহলে? মেট। ঠিক আছে, কোনো সমস্যা? গুড। এরপরে এই 5টা রুল হচ্ছে বেসিক রুল। এবার আমরা একটু কমপ্লেক্স রুলসগুলোতে যাব। বলছে মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম, এটা আমরা সবাই জানি, তাই কি না? কিন্তু বলছে মডাল ভার্বের সাবজেক্ট যদি প্যাসিভ হয় বি প্লাস V3 বসে। এবার দেখো রাইট ফর্ম ভার্ব করতে গেলে আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে রাইট ফর্ম ভার্ব তোমাদের কাছে কঠিন জিনিসটা সহজ হবে। সেটা কি? প্রথমে আমাদের টেন্স চিনতে হবে। এই প্রথম 5টা রুল যে পড়াইলাম তোমাদের, এই 5টা রুল টেন্স চিনতে সহযোগিতা করবে।
পরের যে রুলসগুলো সেগুলো সাবজেক্ট চেনার ক্ষেত্রে তোমার সহযোগিতা করবে। তাহলে রাইট ফর্ম ভার্বে দুইটা জিনিস, একটা টেন্স চেনা আর একটা সাবজেক্ট চেনা, সিঙ্গুলার না প্লুরাল, অ্যাক্টিভ না প্যাসিভ। এবার আসি উদাহরণে। উদাহরণ কি বলতেছে দেখো, বলছে উই শুড রিপেয়ার দ্য ব্রিজ। উই শুড রিপেয়ার দ্য ব্রিজ। দেখো কে রিপেয়ার করবে? আমরা, তাই না? তাহলে শুড মডেল ভার্ব, মডেল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। দ্যাটস ওয়াই এখানে আনসার কি হবে? রিপেয়ার। কিন্তু আমি যদি তোমাদের বলি সেন্টেন্সটা এমন থাকে, দ্য কম্পিউটার শুড মেন্ট ইমিডিয়েটলি। বলছে তাড়াতাড়ি কম্পিউটারটা কি করতে হবে? মেরামত করতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা? মেন্ট। কে মেরামত করবে? কম্পিউটার না, কে করবে? আমি নতুবা আমরা যে কোনো একজন। তাহলে দেখো আমরা সাবজেক্টটা পেসিভ আছে চিনবো কেমনে? খুবই সিম্পল বিষয়। ভার্বটাকে আমরা কোশ্চেন করব, কে করবে? সাবজেক্ট যদি আনসার দিতে পারে তাহলে অ্যাক্টিভ, না দিতে পারলেই প্যাসিভ। দেখো উপরেরটা রিপেয়ার মানে মেরামত করা, কে মেরামত করবে? আমরা, তার মানে অ্যাক্টিভ সাবজেক্ট। এবার দেখো মেন্ট মানে মেরামত করা, কে মেরামত করবে? কম্পিউটার না, তাহলে সাবজেক্টটা আনসার করতে পারতেছে না, তার মানে সাবজেক্টটা কাজটা করতেছে না, এই কারণে এটা প্যাসিভ সাবজেক্ট। তাহলে শুড যেহেতু মডেল ভার্ব, আমরা সুন্দরভাবে এটা রুল জেনে আসছি। মডেল ভার্বের সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে বি বসাবো, আর ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল। তাহলে মেন্টের পাস্ট পার্টিসিপল কি? মেন্টেড। সবাই বুঝতে পারছি না? গুড। পরের রুলসে যাই তাহলে। এবার দেখো 7 নম্বর রুল যেটা বলছে সাবজেক্ট প্যাসিভ হলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস V3 বসে। ঠিক আছে, উদাহরণটা কি দেখো, আমি যদি বলি তোমাদের যে আ কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ হেয়ার এভরি মান্থ। প্রত্যেক মাসে এখানে একটা কালচারাল প্রোগ্রাম আয়োজিত হয়। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা টেন্স ফাইন্ড আউট করব, তাই কি না? দেখো এভরি প্লাস টাইম আছে, এই কারণে এটা কোন টেন্স হয়ে গেছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের টেন্স চেনা শেষ, এবার সাবজেক্টের পালা। সাবজেক্টকে আ কালচারাল প্রোগ্রাম, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এবার আসবো সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। অ্যারেঞ্জ মানে কি বলতো? আয়োজন করা। কে আয়োজন করে? কালচারাল প্রোগ্রাম? অবশ্যই না, তার মানে সাবজেক্টটা প্যাসিভ। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করতে গেলে আমরা কি করি? এম ইজ আর বসাই। তাহলে আ প্রোগ্রাম থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণেই কি বসালাম? ইজ। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আনসার কি হবে? ইজ অ্যারেঞ্জড। খুব সুন্দর বিষয়টা না? এরপরে আসি নেক্সট রুলে। বলছে প্রিফার এরপর একটি ভার্ব থাকলে 2 + V1 হবে। আমরা এই রুলসগুলো পড়ার পর প্র্যাকটিস করব যে কিভাবে কোশ্চেনগুলো বোর্ডে আসে। দেখো প্রিফারের পর একটি ভার্ব থাকলে 2 + ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু দুটি ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয় এবং এদের মাঝে 2 বসে। কথাটা কেমন? আমরা বলি না আমি চা খেতে খুব পছন্দ করি, আমি সকালে হাঁটতে খুব পছন্দ করি, আমি এটা করতে খুবই পছন্দ করি। এই যে খুবই পছন্দ করা অর্থে প্রিফার কথাটা ব্যবহার হয়। তাহলে আমরা ব্যবহার করি আই প্রিফার, ব্র্যাকেটে বলছে টেক টি, আই প্রিফার টেক টি। তাহলে এখানে ভার্ব কোনটা? প্রিফার। এরপরে একটা ভার্ব আছে, এই কথাই বলছে প্রিফারের পর একটা ভার্ব থাকলে আমরা ইনফিনিটিভ করব, অর্থাৎ 2 + ভার্বের বেস ফর্ম। তাহলে আনসার কি হবে? টু টেক। এরপরে দেখো প্রিফারের পর দুটি ভার্ব থাকলে দুটা ভার্বই আইএনজি হবে। তার মানে কি? রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল, আই প্রিফার টেক টি টু ড্রিঙ্ক মিল্ক। এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে আমরা কয়টা ভার্ব পাইলাম? প্রিফার একটা ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব এই সেন্টেন্সের। এরপরে দুটা ভার্ব আছে, টেক একটা, ড্রিঙ্ক একটা। এই কথায় বলছে যে প্রিফারের পর যখন দুটা ভার্ব থাকবে ভার্ব দুটি আইএনজি হবে।
তাহলে টেকিং হয়ে গেল, ড্রিঙ্ক কি হয়ে গেল, ড্রিঙ্কিং। এরপর আরেকটা কথা কি বলছে বলো তো, যে এই দুই ভার্বের মাঝখানে টু বসবে। আমরা সেন্টেন্সটা যখন পড়বো রাইট ফর্ম ভার্বে এডমিশনে এভাবে কোশ্চেনটা আসে, এখানে গ্যাপ থাকে, গ্যাপ রাখার পর এই জায়গায় মূলত কি দিয়ে রাখে, গ্যাপ। অপশনগুলো থাকে দেন, দেন, ফ্রম, টু। তাহলে আমরা সেন্টেন্সটা পড়লে মনে হবে দেন হবে, যে আই প্রিফার টেকিং টি দেন ড্রিঙ্কিং মিল্ক। আসলে দেন হবে না, কারণ প্রিফার যে ওয়ার্ড এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, এই জন্য এখানে আনসার হবে কি টু। তাহলে এখান থেকে তিন ধরনের কোশ্চেন আসতে পারে। প্রিফারের পর এই জায়গায় গ্যাপ রাখলেও আইএনজি, এই ভার্বটার জায়গায় গ্যাপ রাখলেও আইএনজি, এখানে গ্যাপ রাখলে টু বসাবো। সবাই বুঝতে পারছি? গুড। পরের রুলসে আমরা একটু যাই। বলছে পৃথিবীতে যত প্রিপোজিশন আছে এরপর ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু টু এর পর যদি ভার্ব আসে তখন সেটা প্রিপোজিশন হয় না, এই জন্য টু এর পর ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ সহজ কথা, কাঁচা বাংলা কথা, যদি টু এর পর ভার্ব থাকে ভি1 হবে, আর বাকি যত প্রিপোজিশন আছে এদের পর ভার্বের সঙ্গে আইএনজি হবে। কিন্তু আবার বলছে টু যদি ফ্রেজ আকারে থাকে তখন ভার্বের সঙ্গে কি যুক্ত হবে, আইএনজি। তাহলে ফ্রেজ আকারে কেমন, যেমন উইথ আ ভিউ টু, ফরওয়ার্ড টু, ওয়িং টু, ডিউ টু, এগুলো ফ্রেজ না? তাই এই ফ্রেজ আকারে টু থাকলে তখন ভি1 হবে না, আইএনজি হবে। উদাহরণ দিয়ে আমি বুঝাই দিচ্ছি। বলছে আই অ্যাম ফন্ড অফ রিড নভেল। আই এম ফন্ড অফ রিড নভেল। দেখো তো এখানে অফ আছে প্রিপোজিশন, এই প্রিপোজিশন থাকার কারণে ভার্বের সঙ্গে কি যুক্ত করব আমরা, আইএনজি। তাহলে রিড আছে কি হয়ে যাবে, রিডিং। কিন্তু যদি বলে হি ডিসাইডেড গো দেয়ার, গো দেয়ার, তাহলে বলছে হি ডিসাইডেড টু গো দেয়ার। তো এই যে টু এর পর ভার্ব আছে, এই কারণে ভার্বের বেস ফর্ম করতে হবে। তাহলে আমরা আনসার কি লিখবো, গো শুধু। কিন্তু যদি এমন হয় হি কেম with a view to help me, এই যে আমি সেন্টেন্সটা বললাম, এবার কি আছে উইথ আ ভিউ টু। তাহলে উইথ আ ভিউ টু একটা কি ফ্রেজ না, এই জন্য ফ্রেজ হওয়ার কারণে ভার্বের সঙ্গে আমরা কি যুক্ত করব, আইএনজি। তাহলে হেল্প আছে কি যুক্ত করব, হেল্পিং। সবাই বুঝতে পারছি না? গুড। পরের রুলসে আমরা চলে যাই। পরের রুলসটা খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কারণ এডমিশনে এখান থেকে কোশ্চেন আসেই, রাইট ফর্ম অফ ভার্বে কোশ্চেন আসবেই। আমরা যদি একাডেমিক কোশ্চেন সলভ করতে যাই তবু আসবে। কোশ্চেনটা কি বলছে, একটি সেন্টেন্স বা ক্লোজে একাধিক ভার্ব থাকলে পরের ভার্বগুলো আইএনজি হয়। কি হয়, আইএনজি। এই এতটুকু কথা আগে বোঝো, পরের অংশটুকু আমি পরে বুঝাচ্ছি। আমি বললাম আই স দ্য বয়, ব্র্যাকেটে বলছে প্লে। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম, এই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব কোনটা, স। এরপর আরো একটা ভার্ব আছে, এই কথা বলছে যে একটা সেন্টেন্সে বা ক্লোজে একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে ভার্বের সঙ্গে কি যুক্ত করব আমরা, আইএনজি। তাহলে প্লে আছে, আনসার কি হবে, প্লেইং, তাই কি না? এবার দেখো, কিন্তু যদি ভার্ব হিসেবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে এগ্রি, অ্যাপিয়ার, ডিসাইড, হোপ, ইন্টেন্ড, লার্ন, প্রিটেন্ড, সিম, অ্যাফোর্ড, আস্ক, অ্যারেঞ্জ, অ্যাটেম্প্ট, কেয়ার, ক্লেম, কনসেন্ট, ডিমান্ড, ডিজার্ভ, ডিজায়ার, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেজিটেট, মিন, ম্যানেজ, প্রিপেয়ার, প্রপোজ, প্রমিস, ট্রাই, ওয়ান্ট, উইশ, এই ভার্বগুলোর পর, অর্থাৎ এগুলো যদি প্রিন্সিপাল ভার্ব হয়, এদের পরে যদি নন ফাইনিট ভার্ব আসে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম করব। উদাহরণস্বরূপ আমি তোমাদের বলতেছি, দেখো I forget করলাম, I forgot tell him, আমি তাকে বলতে ভুলে গেছিলাম। এই যে forget একটা ভার্ব না, এরপরে আরেকটা ভার্ব আছে, তাহলে কিন্তু এদের পর আমরা আইএনজি করতে পারবো না, টু প্লাস ভি1 করতে হবে। তাহলে আনসার কি হবে, টু টেল। বুঝাইতে পারছি বিষয়, সবাই বুঝছো? গুড। আমরা এই যে 11টা ইন টোটাল রুল পড়লাম, এই 11টা রুল দিয়ে পুরা ইন্টারমিডিয়েট এডমিশন পুরাটা কভার করতে পারবো। কিভাবে কভার করতে পারবো, আমি তোমাদের এডমিশনের একটা কোশ্চেন সলভ করে দেখাই, তাহলে বুঝতে পারবা যে ভাইয়া যে কথাটা বললো আসলে কথার সঙ্গে যুক্তি আছে না নাই। বুঝাইতে পারছি বিষয়? একটু আমরা প্র্যাকটিস করে দেখি। তাহলে দেখো
এই কোশ্চেনটা আসছিল ঢাকা বোর্ড 2017-তে, বরিশাল বোর্ড 2022-এ আসছিল। কোশ্চেনটা একটু দেখো তোমরা, দেখো কি বলছে, রোড মিসহ্যাপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। তাহলে আমাদের প্রথম কাজ কি, টেন্স চিনা, এভরি প্লাস কি আছে টাইম, এই কারণে এটা প্রেজেন্ট টেন্স, টেন্স চিনা শেষ। দ্বিতীয় কাজ সাবজেক্ট চেনা, রোড মিসহ্যাপ মানে দুর্ঘটনা, তাহলে সড়ক দুর্ঘটনা প্রায় আমাদের দেশে প্রতিদিনই ঘটে। তাহলে এই যে রোড মিসহ্যাপ থার্ড পারসন সিঙ্গুলার, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এই জন্য ভার্বের সঙ্গে কি এস বা ইয়েস, তাহলে কি হবে হ্যাপেন্স। পরের সেন্টেন্সটা নোটিস করো, রিসেন্টলি ইট রাইজ। আমি তোমাদের একটু আগে রুল পড়াইছিলাম, 3 নম্বর রুলে বলা আছে কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে যেহেতু রিসেন্টলি আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টকে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাজ হইছে, ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল, তাহলে আনসার কি হবে হ্যাজ রাইজেন। তাহলে হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব, রাইজেনটা কি প্রিন্সিপাল ভার্ব। টু an alarming rate take a heavy toll of human lives। সেন্টেন্সটা লক্ষ্য করো, এখানে শুরু এখানে শেষ, বুঝাইতে পারছি বিষয়। তাহলে দেখো আমরা পড়লাম কি, হ্যাজ আছে মানে প্রিন্সিপাল ভার্বের পর ওই সেন্টেন্সে আরো ভার্ব আছে, তাহলে আমি কি বলছি, একটা ভার্বের পর ভার্ব আসলে ভার্বের সঙ্গে কি হবে আইএনজি, এই জন্য আনসার হয়েছে টেকিং। বুঝছি সবাই? দেখো, দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি রিমেন অ্যাংসিয়াস, পরিবারের সদস্যরা উদ্বিগ্ন থাকে, ইফ সামওয়ান, এই যে ইফের পর আরেকটা ক্লোজ শুরু হচ্ছে, এখানে সাবজেক্টকে সামওয়ান, আমরা জানি সামওয়ানটা ইনডিফিনিট প্রোনাউন। এখন তোমরা বলতে পারো ভাই ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো, যাদের প্রোনাউন সম্পর্কে প্রবলেম আছে তোমরা আমার প্রোনাউনের ক্লাসটা দেখে নিতে পারো, তবু আমি বলে দেই ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, সামথিং, এভরিথিং, নাথিং, ওয়ান, এগুলো কি ইনডিফিনিট প্রোনাউন। আর এই প্রোনাউনগুলোর পর ভার্বের সিঙ্গুলার মানে এগুলো সিঙ্গুলার প্রোনাউন, এদের পর ভার্বও সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এর যুক্ত করতে হবে। ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং, যখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সাবজেক্টের জায়গায় বসাবো তখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং ভার্বের সঙ্গে কি যুক্ত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা এস, এই জন্য হবে ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্ট। এরপর আরেকটা দেখো, the drivers are in the habit of violate, of কি প্রিপোজিশন না, এই প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে কি হবে আইএনজি। লক্ষ্য করবা যে সকল ভার্বের শেষে ই থাকবে সেটাকে আইএনজি যুক্ত করতে গেলে ইটা আই হয়ে যাবে, ক্লিয়ার বিষয়। এরপরে আসি, রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লিসেন, আমি একটা রুল তোমাদের বলে দেই, বিন, বিং, হ্যাভিং, এই 4টা জিনিসের পর যদি ভার্ব আসে কোনো কথা নাই, V3 বসাই দিবা, তাহলে বি যেহেতু আছে এর V3 ফর্ম কি লিসেন্ট মানে কমানো, ঠিক আছে। ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, পিপুল শুড বি কনসাস ইন দিস রেসপেক্ট, এক্ষেত্রে লোকজনকে সতর্ক হতে হবে। হোয়াইল ক্রস, দেখবা যে হোয়াইলের পরে ভার্ব চলে আসলে ভার্বের সঙ্গে আইএনজি হবে, এটা আমরা জানি। হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে কন্টিনিউয়াস হইতো, ঠিক আছে। আবার সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলেও আইএনজি হয়, তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল, সাম পিপল ট্রাভেল ক্লাইম, তাহলে এই সেন্টেন্সে তোমরা বলো তো কি হতে পারে আনসার। আগে আমার কথা শুনবা না, আগে লিখে দাও, এরপরে আমি যখন বলবো তোমরা মিলাই নেবে যে আসলে হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে ট্রাভেল একটা ভার্ব, এই ভার্বের পর আরেকটা ভার্ব মানে ভার্বের সঙ্গে কি আইএনজি, দেখো তো তোমার আনসারের সঙ্গে কি মিলে গেছে, যদি মিলে যায় কংগ্রেস। পরের সেন্টেন্সে আসি, ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি উইথ আ ভিউ টু, আমি তোমাদের একটু আগে বললাম যে উইথ এ ভিউ টু হচ্ছে ফ্রেজ, এই উইথ আ ভিউ টু ফ্রেজ হওয়ার কারণে ফ্রেজের পর আমরা জানি ভার্বের সঙ্গে কি হয় আইএনজি, তাহলে কন্ট্রোল আছে কি হবে কন্ট্রোলিং। সবাই বুঝতে পারছি না, খুবই সুন্দর না। আমরা আরেকটা প্র্যাকটিস করব যাতে করে এই বিষয়টা আরও আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে একটা ভার্ব আছে, রাইট ফর্ম ভার্বের কোশ্চেন আসছিল বরিশাল বোর্ড 2017-তে, বলছে এয়ার দ্যাশ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এজন্য সাবজেক্ট যেহেতু এয়ার থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের কি হবে ইজ হবে, বাট ইট ইজ বিং
কনস্ট্যান্টলি বিং, আমি একটু আগে বললাম বি বিন বিং হ্যাভিং এর পর ভার্বের ভি থ্রি ফর্ম, পলিউট আছে, কি হবে তাহলে পলিউটেড, কি হবে পলিউটেড। হুই মেক ফায়ার টু কুক ফুড, আমরা আগুন জ্বালাই খাবার রান্না করতে। অ্যান্ড, তাহলে অ্যান্ডের আগে প্রেজেন্ট টেন্স, পরেও কি হবে প্রেজেন্ট টেন্স। অ্যান্ড ডু মেনি ওয়ার্ক, এবং আরও অনেকগুলো কাজ করে থাকে। দিস ফায়ার ইমিটস এ স্মোক, এই বায়ু, এই ধোঁয়া বায়ু দূষণ করে। বলছে দিস ফায়ার, এই আগুন, ইমিটস মানে নির্গত করা, স্মোক ধোঁয়া নির্গত করে। হুইচ কন্টিমিনেট এয়ার, এই যে হুইচ আছে মাথায় রাখো, হুইচ অনুযায়ী অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, হুইচ তো রিলেটিভ প্রোনাউন তাই না, এই রিলেটিভ প্রোনাউন কোনোদিন এই রিলেটিভ প্রোনাউন অনুযায়ী ভার্ব হয় না, হয় আগে যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী। আগের সাবজেক্ট কে বলো তো, স্মোক, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, অ্যান্টিসিডেন্ট। তোমরা বাংলা পড়তে গেলে পাবা যে পূর্ব পদ আছে মানে আগের পদ, তাহলে রিলেটিভ প্রোনাউন আগের পদ অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব গ্রহণ করে, সেটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। দেখো এখানে স্মোক আছে তাই কি না, তাহলে স্মোক যেহেতু আছে সিঙ্গুলার জিনিস, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করলাম। ভেহিকলস পলিউট এয়ার টু আ গ্রেট এক্সটেন্ট বাই, দেখো তো বাই কি প্রিপোজিশন না, তাহলে প্রিপোজিশনের পর আমরা জানি ভার্বের সঙ্গে কি হয় আইএনজি, আনসার কি হবে বার্নিং। এয়ার পলিউশন অলসো হ্যাপেন, এয়ার পলিউশন অলসো হ্যাপেন, তাহলে এয়ার পলিউশন কি সাবজেক্ট না, এই জন্য ভার্বের সঙ্গে কি হবে এস বা ইয়েস, বুঝতে পারছি। হোয়েন কয়েল অ্যান্ড অয়েল বার্ন, তাহলে এই সেন্টেন্সে হোয়েন এর পর যে ক্লোজটা শুরু হচ্ছে যার সাবজেক্ট কয়েল অ্যান্ড অয়েল, অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, সাবজেক্টটা কি প্লুরাল, তাহলে ভার্ব হবে কি প্লুরাল তাই না। এবার দেখো তো বার্ন মানে কি পোড়ানো, কে পোড়ায় কয়েল অয়েল, অবশ্যই না। তাহলে আমি কি বলছি ভার্বটা যদি সাবজেক্ট করতে না পারে, কে বা কাকে দ্বারা কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না পাই তাহলে পেসিভ সাবজেক্ট, তাহলে পেসিভ সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিটকে পেসিভ করার নিয়ম কি অ্যামিজ আর, সাবজেক্ট যেহেতু কয়েল অ্যান্ড অয়েল প্লুরাল এই জন্য কি বসাইলাম আর, ভার্বের ভি থ্রি ফর্ম কি হবে আনসার বার্নড, সবাই বুঝছি না। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি হোল্ড রেসপন্সিবল, এই যে রুলটা পড়ে আসলাম একটু আগে, বি বিন বিং হ্যাভিং এর পর ভি থ্রি বসে, তাহলে আনসার কি হবে হোল্ডেড ভি থ্রি ফর্ম, কি হবে বলো তো হোল্ডেড তাই না। তো অনেকে তোমরা বলবা যে হোল্ডেড, কারণ অনেকের অভ্যাস একটা আছে যে ইডি যুক্ত করলেই পাস্ট বা পাস্ট পার্টিসিপল হবে, এমন টেন্ডেন্সি থেকে বের হয়ে আসি। হোল্ডের ভি থ্রি ফর্ম আসলে হোল্ডেড না হেল্ড, বুঝাইতে পারছি বিষয়। এটা পরের সেন্টেন্সটা দেখি তাহলে, ইট ইজ হাই টাইম, আমরা কমপ্লিটিং সেন্টেন্সে বারবার রুল পড়ছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপর সাবজেক্ট চলে আসলে ভার্বের ভি টু হয়, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়, এই জন্য কি হবে চেকড, বলছে এটাই উপযুক্ত সময় এয়ার পলিউশন থামানোর বন্ধ করার, আদারওয়াইজ তা না হলে উই সাফার আ লট, দেখো তো ভবিষ্যতের কথা বলছে না, তা না হলে আমরা ভবিষ্যতে ভোগান্তির শিকার হব, তাহলে কি হবে উইল সাফার। ঠিক আছে, রাইট ফর্ম ভার্ব আমি যে রুলসগুলো করাইলাম, যেভাবে প্র্যাকটিস করাইলাম, তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে সুন্দরভাবে এগুলো দেখো, দেখার পরেও যদি তোমাদের আরও প্র্যাকটিস ক্লাস প্রয়োজন হয়, ক্লাসটা কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, প্র্যাকটিস ক্লাসের প্রয়োজন হলেও কমেন্ট সেকশনে জানাবা, আমি আরও বেশি প্র্যাকটিস তোমাদের করাই দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।